প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা চলছে। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের শব্দরূপ ও ধাতুরূপ আলোচনা করেছি। আজকে আমি তোমাদের উপমন্য কথা থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি। যদি তোমরা সকলে এটা ভালো করে পড়ো, তাহলে উপমন্য কথা থেকে তোমাদের যে সিলেবাসে অনুযায়ী 5 নম্বরের প্রশ্ন আসে, সবগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলি। প্রথমে রয়েছে উপমন্য কথা। উপমন্য কথার রচয়িতা। উপমন্য কথার রচয়িতা হচ্ছে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এরপরে উপমন্য কথার উৎস। উপমন্য কথা গদ্যাংশটি বেদব্যাস রচিত মহাভারতের প্রথম পর্ব। মহাভারতের প্রথম পর্বের নাম হচ্ছে আদি পর্ব। আদি পর্বের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পৌষ্য পর্ব। সেই পৌষ্য পর্ব থেকে নেওয়া হয়েছে উপমন্য কথা গদ্যাংশটি। আচ্ছা, উপমন্য কথা পাঠ্যাংশে গুরুর নাম কি ছিল? ঋষি আয়ধৌম। আয়ধৌম। এরপরে আয়ধৌমের কয়জন শিষ্য ছিল? আয়ধৌমের 3 জন শিষ্য ছিল। প্রথম হচ্ছে উপমন্য, তারপর হচ্ছে আরুণি এবং বেদ। এই 3 জন শিষ্য ছিল। এরপরে উপমন্য কথা পাঠ্যাংশে কে কাকে কোথায় পাঠিয়েছিল বা কোথায় প্রেরণ করেছিলেন? না, উপমন্য কথা পাঠ্যাংশে গুরু আয়ধৌম তার শিষ্য উপমন্যুকে গরু রক্ষণাবেক্ষণের জন্য বা গরু চড়াতে পাঠিয়েছিল। পরে অপুপ শব্দের অর্থ কি? না, অপুপ শব্দের অর্থ হচ্ছে পিষ্টক বা পিঠে। আচ্ছা, তারপরে দেবলোকের চিকিৎসক। দেবলোকের চিকিৎসকের নাম কি? না, দেবলোকের চিকিৎসক হচ্ছে অশ্বিনী কুমার দয়। আচ্ছা, এখান থেকে কয়েকটি সন্ধি আমরা দেখে নেব। সেগুলো হচ্ছে নমশ্চক্রে, নমঃ যুক্ত চক্রে, তমোপাধ্যায়, তম যুক্ত উপাধ্যায়। এখানে তম মানে তাকে অর্থাৎ উপমন্যুকে, উপাধ্যায় মানে গুরুদেব। আচ্ছা, তারপরে হচ্ছে প্রত্যুবাচ। প্রত্যুবাচ প্রতিযুক্ত উবাচ। প্রতিযুক্ত উবাচ প্রত্যুবাচ। আচ্ছা, এরপরে পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন হচ্ছে অশ্বিনী কুমার দয়ের আশীর্বাদে উপমন্যু ও তার গুরুর দাঁত কী রূপ হবে? সঠিক অ্যান্সার হবে উপমন্যুর হিরণময়ী অর্থাৎ সোনার মতো দাঁত হবে এবং তার গুরুদেবের কার্ষ্ণয়সা অর্থাৎ লৌহবর্ণের দাঁত হবে। আচ্ছা, শেষ পর্যন্ত ক্ষুধার্ত হয়ে উপমন্যু অরণ্যে কি খাবে এবং তার ফলস্বরূপ তার কি পরিণতি ঘটবে? যখন গুরু সমস্ত কিছুতে তাকে বাধা দিল, প্রথমে ভিক্ষা করত, সেখানে বাধা দিল। তারপরে দ্বিতীয়বার ভিক্ষা করত, সেখানেও বাধা দিল। তারপরে গরুর দুধ খেয়ে জীবিকা নির্বাহ করত, সেখানেও গুরুদেব বাধা দিল। তারপরে দুধের ফেনা খেয়ে জীবিকা নির্বাহ করত, সেখানেও বাধা দিল। শেষ পর্যন্ত অরণ্যে সে ক্ষুধার্ত হয়ে আকন্দ পাতা খেয়ে ফেলবে এবং আকন্দ পাতা খাওয়ার ফলে ক্ষারকটু উষ্ণতার পরিপাক হবে। পরিপাকের ফলে সে কি হবে? না, অন্ধ হয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে কে গুরুকে নিবেদন না করে পিষ্টক খেয়েছিল? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কিন্তু উপমন্যু তার গুরুকে নিবেদন না করে পিষ্টক খায়নি, কিন্তু উপমন্যুর যে গুরু আয়ধৌম, সে তার গুরুকে নিবেদন না করে পিষ্টক খেয়েছিল। তাহলে সঠিক উত্তর হলো আয়ধৌম। আচ্ছা, পরের প্রশ্ন তমোপাধ্যায় প্রেষয়ামাস। তমোপাধ্যায় প্রেষয়ামাস কথার অর্থ হচ্ছে উপাধ্যায় তাকে প্রেরণ করলেন। এরকম কোটেশান তুলেও টেক্সটের লাইন তুলেও প্রশ্ন হতে পারে। তো তোমরা ভালো করে বইটা পড়বে, টেক্সটটা পড়বে, না হলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না। দেখো, তমোপাধ্যায় প্রেষয়ামাস, এখানে তম পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? এখানে তম পদের দ্বারা শিষ্য উপমন্যুকে বোঝানো হয়েছে। পরে পিবানম শব্দের অর্থ কি? পিবানম শব্দের অর্থ হলো হৃষ্টপুষ্ট। পরের প্রশ্ন বৎস উপমন্যু কেন বৃত্তিং কল্পয়সি। উক্তিটির বক্তাকে। যদি তোমরা মানে না বুঝতে পারো তাহলে কিন্তু বক্তাকে জানতে পারবে না। বৎস উপমন্যু কেন বৃত্তিং কল্পয়সি অর্থাৎ বৎস উপমন্যু কিভাবে তুমি জীবিকা নির্বাহ করছো। তো এখন তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে এই কথাটি
গুরুদেব বলেছিল, অর্থাৎ গুরু আয়ধৌম। পরের প্রশ্ন হচ্ছে উপমন্যু যে যেভাবে জীবিকা নির্বাহ করত তা ক্রম অনুসারে লেখো। কিংবা গুরু, এই প্রশ্নটা আরেকটা ভাবে হতে পারে যে গুরুদেব কি কি খাওয়ারে তাকে ব্যাঘাত ঘটিয়েছিল বা বাধা দিয়েছিল, তার জীবিকাতে বাধাপ্রাপ্ত করেছিল। তাহলে প্রথমে হবে ভিক্ষা করে, তারপরে হবে দ্বিতীয়বার ভিক্ষা করতো, সেখানেও বাধা দিল। তৃতীয় হচ্ছে গরুর দুধ খেয়ে জীবিকা নির্বাহ করতো, সেখানেও গুরুদেব তাকে বাধা দিয়েছিল। তারপরে হচ্ছে দুধের ফেনা খেয়ে এসে জীবিকা নির্বাহ করতো, সেখানেও গুরুদেব বলল যে না, দুধের ফেনাও তোমার খাওয়া যাবে না। আচ্ছা, পরের প্রশ্ন, ভগবতে নিবেদ্য পূর্বং পরম চরামি। ভগবতে নিবেদ্য পূর্বং পরম চরামি, এখানে ভগবতে বলে কে কাকে সম্বোধন করেছে, এর বাংলা মানেটা আগে তোমাকে জানতে হবে। অর্থাৎ ভগবতে মানে ভগবান, সম্বোধন করছে ভগবান বলে। নিবেদ্য পূর্বম পরম, নিবেদ্য মানে নিবেদন করে, পূর্বে নিবেদন করে, অর্থাৎ প্রথমের ভিক্ষাটা নিবেদন করার পরে পরম চরামি, আমি দ্বিতীয়বার ভিক্ষা করতে যাই। তাহলে এখানে ভগবতে বলে কে কাকে সম্বোধন করেছিল, এখানে উপমন্যু তার গুরুদেব আয়ধৌমকে ভগবতে বলে সম্বোধন করেছিল। পরের প্রশ্ন, পয় উপয়োক্তুং, এখানে পয় কথার অর্থ কি না, পয় কথার অর্থ হচ্ছে দুধ। তারপরে পয় উপয়োক্তুং, এখানে উপয়োক্তুং কথার অর্থ না, উপয়োক্তুং কথার অর্থ হচ্ছে খাওয়া বা ভক্ষণ করা। পরের প্রশ্ন, স্বনিয়তং কুপিত, উক্তিটির বক্তাকে, এখানে কার কথা বলা হয়েছে? প্রথমেই আমি বলেছি যদি মানে না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না, কিন্তু মানে বুঝতে পারলে তোমাদের সহজ হয়ে যাবে একেবারে। তাই টেক্সটটাকে ভালো করে সবাই পড়বে। স্বনিয়তং কুপিত, স্বনিয়তং কুপিত কথার অর্থ সে সর্বদাই ক্রুদ্ধ হয়েছিল। এখানে উক্তিটি করেছিল কে না, গুরু আয়ধৌম। এখানে কার কথা বলা হয়েছে না, এখানে উপমন্যুর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ময়োপমন্যু সর্বত প্রতিষিদ্ধ। ময়োপমন্যু সর্বত প্রতিষিদ্ধ, এখানে উক্তিটির বক্তাকে এবং কে সমস্তভাবে প্রতিষিদ্ধ হয়েছিল। এখানে হচ্ছে আমার দ্বারা উপমন্যু সব দিক থেকে প্রতিষিদ্ধ মানে বাধাপ্রাপ্ত হয়েছিল। এখানে উক্তিটির বক্তা হচ্ছে গুরু আয়ধৌম এবং উপমন্যু সমস্ত প্রকার জীবিকা নির্বাহে বাধাপ্রাপ্ত হয়েছিল। আচ্ছা, এরপরে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নানৃতম উচ্চতুর ভবন্তৌ। নানৃতম উচ্চতুর ভবন্তৌ, এখানে উক্তিটির বক্তাকে এবং ভবন্তৌ পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? এখানে আগে বাংলা মানে বুঝতে হবে তোমাকে। নানৃতম উচ্চতু ভবন্তৌ কথার অর্থ হচ্ছে আপনারা দুজন মিথ্যে কথা বলছেন না। তাহলে আপনারা দুজন মিথ্যে কথা বলছেন না, এখানে উক্তিটির বক্তা হচ্ছে উপমন্যু এবং ভবন্তৌ পদের দ্বারা বোঝানো হয়েছে অশ্বিনী কুমার দ্বয়কে। আচ্ছা, পরের প্রশ্ন, অর্কপত্রাণী। অর্কপত্রাণী কথার অর্থ কি? অর্কপত্রাণী কথার অর্থ হচ্ছে আকন্দ পাতা। পরের প্রশ্ন, গুরুকে নিবেদন না করে উপমন্যু কি খেতে চাননি? গুরুকে নিবেদন না করে উপমন্যু পিষ্টক খেতে চাননি, অর্থাৎ পিঠা, যেটা অশ্বিনী কুমার দ্বয় তাকে তার স্তুতিতে সন্তুষ্ট হয়ে দিয়েছিল, সেই পিষ্টকটা সে তার গুরুকে নিবেদন না করে খেতে চাননি। গুরুকে নিবেদন না করে কে পিষ্টক খেয়ে নিয়েছিল না, উপমন্যুর গুরু আয়ধৌম তার গুরুকে নিবেদন না করে পিষ্টক খেয়েছিল। পরের প্রশ্ন, সর্বে চ তে বেদাহা প্রতিভাষ্যন্তি ইতি, কার প্রতি কার উক্তি না, এখানে উপমন্যুর প্রতি গুরু আয়ধৌমের উক্তি। আমি তোমাদের সমস্ত এমসিকিউ টাইপ কোশ্চেন আলোচনা করে দিলাম, কিন্তু যদি রিঅ্যারেঞ্জ টাইপ কোশ্চেন আসে, অর্থাৎ ঘটনাক্রমগুলি সাজিয়ে যেগুলো অ্যান্সার করতে হয়, সেগুলো করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই টেক্সটটাকে পড়তে হবে, কারণ তোমাকে পরপর তোমাকে জানতে হবে ঘটনাগুলো যদি না জানো তাহলে অ্যান্সার করতে পারবে না। তো আজকের এই পর্যন্ত।